হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন, আর আমি আল্লাহর মধ্যে খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। এটা কোনো ব্লগ ভিডিও হতে যাচ্ছে না, আমি আপনাদের মাঝে আমার প্রেগনেন্সির কিছু সিমটম নিয়ে কথা বলতে চাই। তো ফার্স্টেই বলে নিতে চাই যে আমার প্রেগনেন্সি জার্নিটা কেমন ছিল। আমার প্রেগনেন্সি জার্নিটা কিন্তু অত বেশি একটা ভালো ছিল না, কারণ খুবই কষ্টদায়ক ছিল আমার ক্ষেত্রে। তো এক একজনের এক এক ধরনের সিমটমসগুলো হয়। তো আমার ক্ষেত্রে আমার প্রেগনেন্সি জার্নিটা অনেক কষ্টদায়ক ছিল। সেটা হচ্ছে যে আমার প্রচণ্ড পরিমাণ আমার যে লক্ষণ ছিল, আমি প্রথমে বলতে চাই যে আমি কীভাবে বুঝলাম যে আমি প্রেগনেন্ট ছিলাম। তো আমার সেই সময় লক্ষণ ছিল অনেকেরই মানে ভমিটিংয়ের প্রবলেম হয়, মাথা ঘোরানোর প্রবলেম হয়। তো আমার ক্ষেত্রে হয়েছিল যে প্রথম যে মাসটা ছিল, আমি প্রথম থেকে 3 মাস পর্যন্ত যে আমার যে লক্ষণগুলো ছিল প্রেগনেন্সির, সেই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলতে চাই। তো আমার প্রথম যে মাসটা ছিল, আমার প্রথম মাসটায় যখন আমি বুঝতে পারি যে আমার হঠাৎ করেই মানে আমি প্রথমে কিছুই বুঝতে পারতাম না। তো আমার হঠাৎ করেই আমার প্রচণ্ড পরিমাণে ভমিটিং শুরু হয়ে যায়, আর আমার প্রচণ্ড পরিমাণে আমার মানে জ্বর চলে আসে শরীরে। তো জ্বর চলে আসার পরে তো সবাই মনে করে যে আমার হয়তো বা জ্বর ছিল, যে আমার শরীরে অসুস্থ। তো যার কারণে আমাকে বলে যে তুমি মেডিসিন নাও, ডাক্তারের কাছে তোমাকে নিয়ে যাচ্ছি, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। যেহেতু আমার শরীরে প্রচুর পরিমাণে জ্বর ছিল প্রথম যেই মাসটা ছিল ওই মাসে। আর এরপরে কি হয় যে এরপরে আমার প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে জ্বরের মধ্যে আমার প্রচণ্ড পরিমাণে ভমিটিং হয়। প্রচণ্ড পরিমাণে ভমিটিং হওয়ার পরে আমার হালকা হালকা মাথা ঘোরানোর মানে ভাবটা চলে আসে। তো যখন আমার মাথা ঘোরায় তখনই যখন আমি বলি যে আমি তখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম। তো তখন আমি ওখানে বলি যে আমার এই প্রবলেম হচ্ছে, যে আমার প্রচণ্ড পরিমাণে ভমিটিং হচ্ছে। তো তারাও দেখতে পারতো যে আমার প্রচণ্ড পরিমাণে ভমিটিং হচ্ছে। তো হঠাৎ করে তো প্রথমে ভাবে যে আমি হয়তো বা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছি। তখন আমি আমার শ্বশুরবাড়িতে গেছিলাম হঠাৎ করে। তো ভাবতো যে আমি হয়তো বা অসুস্থ হয়ে পড়ছি, ওয়েদার চেঞ্জ হয়েছে, পানি চেঞ্জ হয়েছে, যার কারণে অসুস্থ হয়ে পড়ছি। তো আমরা বুঝতে পারিনি যে আমি প্রেগনেন্ট ছিলাম, কেউ বুঝতে পারিনি। তো একটা ডাক্তার নিয়ে আসে বাসার মধ্যেই, মানে সামনে ফার্মেসি ছিল, ওনার থেকে একটা ডাক্তার নিয়ে আসে। আসার পরে ডাক্তারকে বলে এই প্রবলেম। তো ডাক্তারকে যখন এই প্রবলেমের কথা বলে, তো বলার পরে ডাক্তার আমাকে কোনো মেডিসিন দেয় নাই, যে বলে যে না, যেহেতু মানে মাথা ঘুরাচ্ছে, ভমিটিং হচ্ছে, আর জ্বর মাপানোর পরে দেখে যে আমার 102 ডিগ্রির মতন জ্বর চলে আসছিল। তো তখন বলে যে ওকে একটু একটা কাজ করেন, ওকে কোনো ভালো মানে হসপিটালে নিয়ে যান, মানে গাইনি বিভাগের কোনো একটা হসপিটালে নিয়ে যান, তো ডক্টর দেখান। তো এরপরে আমার হাজব্যান্ড পরের দিনে আমাকে নিয়ে যায় একটা হসপিটালে নিয়ে যায়। তো ওইখানে নিয়ে যাওয়ার পর আমার চেক আপ করে। চেক আপ করার পরে বুঝতে পারে যে আমি বেবি কনসেপ্ট করেছি। তো আমার বেবি কনসেপ্টের হিস্টোরিটা ছিল এরকম, যে সিমটমগুলো ছিল যে আমি প্রচণ্ড পরিমাণে ভমিটিং করতাম, আমি কিচ্ছু খেতে পারতাম না, মানে যাই আমি খেতাম সবই ভমিটিং করে ফেলে দিতাম। হয় না যে মানে মানুষ এক টাইম বমি করে, আমার মনে হয় যে আমি 5 মিনিট পর পর ভমিটিং করতাম। মানে আমার ভমিটিংয়ের প্রবলেমটা অনেক বেশি ছিল। আর প্রচণ্ড পরিমাণে আমার মাথা ঘোরাতো, মানে প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাতো। আর এমন একটা প্রবলেম হয়েছিল যে আমি ভমিটিংয়ের শেষে আমি ডাক্তারের কাছে যখন যাই, তখন আমি বলি যে আমার প্রচণ্ড পরিমাণে ভমিটিংয়ের প্রবলেম হচ্ছে। তো উনি আমাকে ভমিটিংয়ের ওষুধ দিয়ে দেয়। তো ভাবি যে এত ভমিটিংয়ের ওষুধ যদি খাই, তো আমার বাসা থেকে বলে যে বেশি ভমিটিংয়ের ওষুধ খেলে নাকি ভালো না। তো যেহেতু ভমিটিংয়ের ওষুধ খাই, যদি আবার কোনো প্রবলেম হয়, তো আমার ডাক্তার বলে যে না, কোনো প্রবলেম হবে না, যেহেতু ভমিটিং হচ্ছে, তো এই ভমিটিংয়ের ওষুধটা খেলে তেমন কোনো প্রবলেম হবে না। তো আমি যখন ভমিটিংয়ের ওষুধটা খেতাম, তখনই আমার ভমিটিং বন্ধ হয়ে যেত। বাট ওষুধে যখন রিয়াকশানটা শেষ হয়ে যেত, তখন আমার ভমিটিং শুরু হয়ে যেত। মানে আমার এমন একটা প্রবলেম হয়ে গেছিলো যে আমি অনেক হেলদি ছিলাম, মানে অনেক হেলদি স্বাস্থ্যবান ছিলাম। তো আমি একদম শুকায়া, মানে একদম পুরো কাটকাট হয়ে গেছে, আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিলো। ঠিক আছে। তো আরেকটা প্রবলেম হয়েছিল যে ওইখানে যেহেতু সবাই মেথি, তারপরে আজওয়ান, তারপরে মানে পাঁচফোড়ন, এগুলো দিয়ে রান্নাবান্না করতে ওরা পছন্দ করে বেশি, ওইগুলো দিয়ে রান্নাবান্না করে খেতে ওরা পছন্দ করে। তো আমি তো এইসব ধরনের খাবার এখনও খেতে পারি না। আর তখন তো আমার প্রেগনেন্সির টাইমে ওরা যখন রান্না করতো, তখন দেখা যেত যে আমার ব্যাড স্মেলটা আমার কাছে বেশি চলে আসতো, মানে খাবারের যে স্মেলটা ওইটা আমার কাছে বেশি চলে আসতো। মানে বাসায় যদি কোনো কিছু রান্না করতো, ওই খাবারের স্মেলটা যখন আসতো, ওটা আসার সাথে সাথে আমি মানে ভমিটিং করে দিতাম। তো আমার আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আমি কিচেনে যেতে পারতাম না। মানে আমি কিচেনে যাওয়ার সাথে সাথেই আমার ভমিটিং চলে আসতো, আমি ভমিটিং আটকায় রাখতে পারতাম না। আর ভমিটিং করতে করতে আমার এমন একটা
আরেকটা প্রবলেম হইতো যে আমার শেষে বুক গলা সব জ্বলতো। তো এমন তো না যে আমার জন্য সবাই রান্নাবান্না বন্ধ করে দিবে। আর আরেকটা কথা, বাসার মানুষের অবস্থা তো খারাপ হয়ে গেছিলো, কারণ রান্নাবান্না তো বন্ধ করা সম্ভব না। আর আরেকটা কথা, পাশের বাড়ি থেকেও যদি কোনো কিছু রান্না করতো, ওই রান্নার শব্দ মানে গ্রানটাও যদি আমার নাকে চলে আসতো, তখন আমার বমিটিং চলে আসতো। মানে আমার ক্ষেত্রে অনেকটা মানে বমিটিংয়ের প্রবলেমটা আমার ক্ষেত্রে মানে অনেক ছিল। আর মাথা ঘোরানোর প্রবলেমটা যদি বলি, সেটা হচ্ছে যে না, মাথাটা অত বেশি একটা ঘোরাতো না, হালকা পাতলা ঘোরাতো। যেমন আমি হঠাৎ করেই মানে বসে পড়লাম, এরপরে কয়েক সেকেন্ড হলো, তারপর ঠিক হয়ে গেল। কিন্তু ওইভাবে আমার মাথা ঘোরানোর কোনো প্রবলেম ছিল না। আর আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হতো। ঠিক আছে, আমার কিন্তু চুল অনেক বড় বড় ছিল, লম্বা ছিল আর ঘন চুল ছিল। কিন্তু আমার যখন বেবি হয় তখন আমার চুলগুলো প্রচণ্ড পরিমাণে রাফ হয়ে গেছিলো আর প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হতো, মানে যা বলার বাহিরে। তো আমি মানে যখন আমি চুলে মানে ইয়ে করতাম, মানে চুলগুলো ছাড়তাম, তো তখন বোঝা যেত যে আমার প্রচণ্ড পরিমাণে হাতের মধ্যে চুল চলে আসতো, মানে হেয়ার ফলটা আমার প্রচুর হয়েছে। তো এই কতগুলো লক্ষণ ছিল, যাতে যখন আমি আমার প্রেগনেন্সি 3 মাস পর্যন্ত আমি অনেক কষ্ট করছি, মানে মানে আমার এই কয়েকটা কারণে। তো আমি প্রথম যেই 3 মাস ছিল, এই 3 মাসে আমি প্রচণ্ড পরিমাণে এই কষ্টগুলো আমি ভোগ করছি। ঠিক আছে, তো প্রথম 3 মাস তো আমার বমিটিং থামেই নাই, কিন্তু পরের যখন 4 মাসের যখন পড়ছে, তখনই আমার আস্তে আস্তে এই সব কিছু মানে লক্ষণগুলো আস্তে আস্তে কমে গেছে। তো হেয়ার ফলটাও আমার এত বেশি একটা পরের মাস আর হয়নি। তো এরপরে হেয়ার ফলটা বন্ধ হয়ে গেছে, তারপরে আবার আমার বমিটিংটা বন্ধ হয়ে গেছে, আর মাথা ঘোরানোটা একদম ছিল না। আর প্রথম 3 মাস তো আমি কিছু মুখে দিতে পারতাম না, কিচ্ছু খেতে পারতাম না। আরেকটা কথা, এটা তোমাদের মাঝে শেয়ার করি যে আমি প্রথম 3 মাস কী খেতাম, আমি কিন্তু কিচ্ছু খেতে পারতাম না। আমি মানে এক লোকমা দানাও আমি মুখে দিতে পারতাম না। আমি শুধুমাত্র এই যে মালটা যে রসটা ছিল, ওইটা আমার মানে খেতে হতো, ওইটা আমি খেতে পারতাম। টক লাগতো, তো আমার ভালো লাগতো। আর আরেকটা সিমটম ছিল যে আমার না প্রচণ্ড পরিমাণে টক খেতে ক্রেভিং হতো, আমি প্রচণ্ড পরিমাণে মানে টক খেতাম। তো আমি ওইখানে মানে পানিপুরিটা প্রচণ্ড পরিমাণে পছন্দ করতাম খেতে ওই টাইমটাতে। আর আমার মালটার যে রসটা টক ছিল, ওইটা আমার খেতে ভালো লাগতো। তারপরে তেঁতুলের টক, ওগুলো আমার খাওয়ার প্রচণ্ড পরিমাণে ইচ্ছা থাকতো, মানে আমার খেতে ইচ্ছে করতো। তো এই জিনিসগুলো হচ্ছে যে আমার প্রেগনেন্সির টাইমে মানে আমার প্রথম 3 মাস আমার এই জিনিসগুলো নিয়ে আমার অনেক ভুগতে হয়েছে। খাবার তো আমি একদমই খেতাম না, মুখে দিতাম না, ওই হালকা পাতলা মালটার রস টস খেয়ে আমি থাকতাম। তো প্রচণ্ড পরিমাণ আমার এই 3 মাস ভুগতে হয়েছে। যখন আমার 3 মাস শেষ হয়ে যায়, তো 3 মাসের পরে থেকে 4 মাস যখন হয়, তখনই আমি বাংলাদেশে চলে আসি, বাংলাদেশে ব্যাক করি। তো বাংলাদেশে আসার পরে আর আমার আর এই প্রবলেমগুলো হয়নি। তো আল্লাহর রহমতে তখন আমার আস্তে আস্তে মানে এই সিমটমসগুলো মানে কম হতে লাগে, মানে এই সমস্যাগুলো সমাধান মানে হয়। যেমন এই সমস্যাগুলো তার বাংলাদেশে আসার পরে আর এই সমস্যাগুলো আর আমার হয় না। তো এরপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। ও আরেকটা বিষয়, সেটা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার নর্মাল ডেলিভারি হয় না, আমার সিজারিংয়ে ডেলিভারি হয়। আমার কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে। তো আমি কিন্তু যখন আমার বেবি পেইনটা আসে, তখন কিন্তু আমি বারবার শুধু বলতেছিলাম ডক্টরকে যে আমার সিজার করে দেন, আমার নর্মাল ডেলিভারি দরকার নেই, আমার সিজার করে দেন। মানে বেবি পেইনের যে কষ্টটা ছিল, ওই কষ্টের কারণে। তো আমার বাসা থেকেও বলছে যে বেবি পেইনের কষ্টের কারণে যে সিজার করে দেন, তারপরেও নর্মালের দরকার নেই, যেহেতু আমার অবস্থা খুব খারাপ ছিল। আর পেইনটা অনেক কি ভয়ঙ্কর অবস্থায় ছিল, মানে যারা মা হয়েছে তারাই অবশ্যই জানবা যে এই পেইনটা কতটুকু হয়। তো এই পেইনটার কারণে মানে আমি ভয়ে এত নার্ভাসনেস ছিলাম যে আমি মানে বলতাম চিৎকার দিয়ে যে আমাকে সিজার করে দাও, আমার নর্মাল ডেলিভারি দরকার নেই। কিন্তু ডক্টরগুলো এত ভালো ছিল, আমাকে অনেক সান্ত্বনা দিচ্ছে, আমাকে বুঝাইছে সান্ত্বনা দিয়ে যে না, তোমার নর্মাল ডেলিভারি হবে, আমি কেন সিজারিং করবো, যেহেতু নর্মাল ডেলিভারি তোমার হবে। তো অনেক কষ্টের পরে যে আমার নর্মাল ডেলিভারি হয়। তো আল্লাহর রহমতে আমার সাকসেসভাবেই আমার নর্মাল ডেলিভারি হতে পারছে। তো অনেকেরই এই প্রবলেমগুলো হয়। আর আরেকটা কথা, যেমন আমি হাতের বাম কাঁধে শুতে পছন্দ করতাম, ডান কাঁধে আমি শুতে পারতাম না। তো ডান কাঁধে যদি আমি শুইতাম, তো তাও আবার বাম কাঁধে শুতে শুতে যদি আমার শরীর ব্যথা হয়ে যেত, তখন যে আমি ডান কাঁধে শুইতাম না। তবে আমি ডান কাঁধে অত বেশি একটা শুইতাম না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমার বেবি নড়াচড়া কখন থেকে করে, যখন আমি 4 মাস হয়, তখন আমি একটু আমার বেবি নড়াচড়ার মানে সিমটমসগুলো পাই, একটু মানে হালকা আমার বেবি নড়াচড়া করে 4 মাসের থেকে। তো এই হচ্ছে মানে আমার প্রেগনেন্সির কিছু মানে অসুবিধার কথা, যেটা আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। তো আমার প্রেগনেন্সির সময় এই কিছু অসুবিধা হয়েছিল, যা মানে অনেকের ক্ষেত্রেই হয় না। আমি দেখছি অনেকেই প্রেগনেন্সির সময় ভালো মতন খেতে পারে, আর অত বেশি একটা ভমিটিং হয় না, তারপরে আবার ওদের হেয়ার ফলেরও প্রবলেম হয় না। কিন্তু আমার কিন্তু হেয়ার ফলের প্রবলেম হয়েছে, আমি খাওয়া দাওয়া একদমই করতে
পারিনি। আমি ভমিটিং করতাম বেশি, তারপর আমার মাথা ঘুরাইতো প্রথম 3 মাস। তো পরের বাকিগুলোতে আমার এই প্রবলেমগুলো হয়নি। তো যখন আমার 4 মাস হয়েছে তখন আস্তে আস্তে এগুলো সব কমে গেছে। তো তোমাদের মাঝে এতটুকুই আমার প্রেগনেন্সির কিছু হিস্ট্রি শেয়ার করার ছিল, যা তোমাদের মাঝে আমি শেয়ার করলাম। তো আই হোপ আমার এই ভিডিওটা দেখে কারো যদি কোনো উপকারে আসে তো অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করে দিও। আর তোমরা যদি আমার প্রেগনেন্সির আরও কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো নেক্সট ভিডিও আমার প্রেগনেন্সির ব্যাপারে কোনো কিছু একটা হবে, ঠিক আছে? তো আজকের মতন আল্লাহ হাফেজ।